চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটার নাম হচ্ছে গিয়ে ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার আমরা যে মিউচুয়াল ইন্ডাকশন পড়েছি বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে চ্যাপ্টারটা ছিল তারই কন্টিনিউয়েশন বলতে পারো। বাট কেউ কেউ ট্রান্সফরমারকে এসির আন্ডারেও ফেলা হয়। ট্রান্সফরমার থেকে বেসিক কিছু কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে বলছি। প্রথম কোশ্চেন দেয়, write down the losses of energy losses in a transformer। 3 নম্বরের কোশ্চেন হয়, আবার 1 নম্বরেরও কোশ্চেন হয়, শুধু নাম লিখতে দেয় অথবা ডিটেলস এক্সপ্লানেশন লিখতে দেয়, আর একটা অঙ্ক দেয়, খুবই সহজ একটা অঙ্ক। এছাড়া ট্রান্সফরমারের আর সেরকম কিছু নেই। একটা 30 মিনিটসের ভিডিও হবে, করলে এই পার্ট পুরো কমপ্লিট। তারপরে আমরা শুরু করব সেমিকন্ডাক্টর, যেটা লাস্ট সেকশন আমাদের। আচ্ছা, তো প্রথমে অলরেডি লেখা আছে, একটু বোঝো। তোমাদের সবার জানা, ট্রান্সফরমার নাম শুনেছো সবাই। বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় যখন কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম হয় মাঝে মাঝেই বলে ট্রান্সফরমার উড়ে গেছে, বলে না? তো ট্রান্সফরমার থোড়াই আকাশে তো উড়ে যায় না। ট্রান্সফরমার উড়ে গেছে মানে ট্রান্সফরমারে যে ওয়ার্কিং, সেই ট্রান্সফরমার যেভাবে ওয়ার্ক করে সেই ওয়ার্কটা করছে না। কিভাবে করছে না সেগুলো এবার মানে বোঝো। প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে ইট ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস ফর কনভার্টিং আ এসি মানে অল্টারনেটিং কারেন্ট এট লো ভোল্টেজ ইনটু হাই ভোল্টেজ অর ভাইস ভার্সা, বা উল্টোটাও, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারি অথবা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কনভার্ট করতে পারি। বাট ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর এসি। ডিসির ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার এত অবধি সবার? কনভার্টিং এর পরে ওটা কি দিয়েছে? কনভার্টিং এর পরে ওটা কি লিখেছে? কনভার্টিং আ এসি এট লো ভোল্টেজ ইনটু হাই ভোল্টেজ, কনভার্টিং আ এসি এট লো ভোল্টেজ ইনটু হাই ভোল্টেজ এন্ড ভাইস ভার্সা, মানে উল্টোটাও। আচ্ছা, বুঝে নাও, একটুখানি লিখে দিচ্ছি এখানে। লো ভোল্টেজ থেকে যদি হাই ভোল্টেজে কনভার্ট করি তাহলে এর নাম হয় স্টেপ আপ ট্রান্সফরমার। লো থেকে যদি হাইতে কনভার্ট করি তাহলে তার নাম হয় স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি হাই থেকে লোতে কনভার্ট করি, হাই থেকে লো মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, তাহলে তার নাম হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ক্লিয়ার? এগুলো ছোট ছোট জিনিস। ক্লিয়ার? চলো, তোমাকে যদি কখনো কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার, দিতে পারে এগুলো, তাই লিখবে ইট ওয়ার্কস অন মিউচুয়াল ইন্ডাকশন। বলেছিলাম ইন্ডাকশন চ্যাপ্টারেও ছিল, এসির মধ্যেও এটাকে ইনক্লুড করে। তো মিউচুয়াল ইন্ডাকশন হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এবার ওয়ার্কিং। তো ওয়ার্কিং আমি তোমাকে এখানে দেখাচ্ছি। ওয়ার্কিং না, ফার্স্টে আগে দেখাই কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের ডিটেইলস ছবি আরেকটু বাদে পাবে, আগে বেসিকটা বোঝো। প্রথমে একটা সফট আয়রন কোর নেওয়া হয়। এরকম টাইপের জিনিস। ক্লিয়ার? এর মধ্যে এই দিকে একটা কয়েল দেওয়া হয়, এরকম ভাবে কয়েল পেঁচানো হয়। এর সাথে এসি ভোল্টেজ কানেক্ট করা হয়, এটাকে বলা হয় এসি ইনপুট। ক্লিয়ার? আর আরেকটা উল্টো দিকে থাকে, এরকম ভাবে কয়েল থাকে, যেটার সাথে তুমি রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে পারো। এখান থেকে তুমি পাবে আউটপুট। তো এই হলো বেসিক পিকচার অফ ট্রান্সফরমার। এর এই সাইডে যেদিকে ইনপুটটা আছে এটাকে বলা হয়, এই কয়েলটাকে বলা হয় প্রাইমারি কয়েল। কি বলে? প্রাইমারি কয়েল। আর এই কয়েলটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। আগে এগুলো বুঝতে হবে, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। ক্লিয়ার? আর মানে হচ্ছে আউটপুট, যেখান থেকে আউটপুট বেরোয় সেখানে একটা আমরা লোড রেজিস্ট্যান্স দিই না, সেই লোড রেজিস্ট্যান্স হচ্ছে 8টা। হয়েছে? চলো, এবার ভালো করে বুঝবে।
যখন এখান দিয়ে কারেন্ট যাবে, এই যে কারেন্টটা এখান দিয়ে যাবে এটা কি এসি, এসি কারেন্ট কনস্ট্যান্ট না ভ্যারি করে? ভ্যারি করে। আচ্ছা, তাহলে আই যদি ভ্যারি করে ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হবে। আমরা জানি কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে, এটা তো কয়েল একটা সার্কুলার কয়েল, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হয় সলিনয়েড মিউ নট এন আই। আশা করি সবার মনে আছে, বায়োসেভার্টস ল এর ওখানে পড়ানো হয়েছিল ম্যাগনেটিজম চ্যাপ্টারে। আর বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই। আই যদি ভ্যারি করে বিও তাহলে কি করবে? ভ্যারি করবে। আচ্ছা, বি যদি ভ্যারি করে ফ্লাক্স কি করবে? ভ্যারি করবে। আচ্ছা, ফ্লাক্স যদি ভ্যারি করে তাহলে কি তৈরি হবে? ইএমএফ তৈরি হবে, হ্যাঁ কি নয়? একদম চোখের সামনে আছে কিভাবে কাজ হবে। কারেন্ট ভ্যারি করবে, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করবে, ফ্লাক্স ভ্যারি করবে, ইএমএফ জেনারেট করবে। ক্লিয়ার? তো স্যার কিরকম ফর্মুলা হবে, ওয়ার্কিংটা কিরকম হবে করে দেখাচ্ছে এখানে। ওয়ার্কিং হচ্ছে, আমরা এই ফর্মুলা গুলো জানি, দেখো দেখি এখান থেকে একটু অঙ্ক আসবে, দেখে নেবে, অঙ্ক করাবো, চিন্তা নেই। ওয়ার্কিং হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে যে ইএমএফ ইনডিউসড হবে তার নাম দিলাম ইপি, এটা মানে ই ফর প্রাইমারি। আমরা ফর্মুলা করেছি মাইনাস এন ডি ফাই বাই ডিটি করা হয়েছে। কোথায় স্যার? মিউচুয়াল ইন্ডাকশন, খুলে দেখো সেখানে পড়া হয়েছে। আচ্ছা, আমি ধরলাম প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস এনপি, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস এনএস। তাহলে এন এর জায়গায় এনপি বসাবো, বলো বুঝলে কিনা? আচ্ছা, সিমিলারলি সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে কি হবে? একইভাবে বলো, সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে হবে ইএস, ই মানে ইএমএফ, এস মানে সেকেন্ডারি। তার ফর্মুলা মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি, বলো বুঝলে কিনা? আচ্ছা, ইপি বাই ইএস যদি করে দিই, ইপি বাই ইএস যদি করে দিই তাহলে এখানে হবে সব কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকবে এনপি বাই এনএস। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ডিরাইভেশন ইম্পর্টেন্ট নয়, ফর্মুলা মনে রাখলেই কাজ চলে যাবে। আরেকটা হবে, আমি এক লাইনেই একটা ফর্মুলা লিখবো, তৈরি করতে দাও প্রথমে। এত অবধি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যদি এনপি গ্রেটার দেন এনএস হয় তাহলে ইপি গ্রেটার দেন ইএস হবে, একই নয়? তাহলে প্রাইমারিতে যা ভোল্টেজ সেকেন্ডারিতে ভোল্টেজ কম হবে। বলো, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ কম যাবে, স্টেপ আপ হলো না স্টেপ ডাউন হলো? স্টেপ ডাউন। তাহলে স্টেপ ডাউন মানে সহজ কথা, নাম্বার অফ টার্নস চেঞ্জ করে দাও, নাম্বার অফ টার্নস কমিয়ে দাও, তাহলে স্টেপ ডাউন। নাম্বার অফ টার্নস বাড়িয়ে দাও, উল্টো করো, তাহলে কি হয়ে যাবে? স্টেপ আপ। তাহলে পুরোটাই ডিপেন্ড করছে নাম্বার অফ টার্নস এর উপর। ক্লিয়ার এত অবধি? এবার একটু মুছবো এই জায়গাটা, এখানটা দেখো। আচ্ছা, ভালো করে শুনবে, এখানে ইএমএফ ইপি, তার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে ধরো আইপি, আর এখানে কারেন্ট হচ্ছে ধরো আইএস। তাহলে আমি কি বলতে পারি, যদি পাওয়ার সেম থাকে মানে নো লস অফ পাওয়ার, মানে আইডিয়াল কেস, তাহলে আইডিয়াল কেস কি বলতে পারি? ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার। পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? ভোল্টেজ ইনটু কারেন্ট। পাওয়ারের ফর্মুলা ভোল্টেজ ইনটু কারেন্ট।
তাহলে ইনপুট পাওয়ার হবে ইনপুট ভোল্টেজ ইনটু কারেন্ট আইপি, আউটপুট পাওয়ার হবে ইএস আইএস। তাহলে এখান থেকে বলো আমাকে ইপি বাই ইএস কত হবে? আইএস বাই আইপি। বলো বুঝলে কিনা? দুটো সমান করলে কেন? হ্যাঁ, ইনপুট আর আউটপুটটা সমান করলে কে কি বলছি শুনতে পাচ্ছি না। ইনপুট আর আউটপুটটা সমান করলে কেন? হ্যাঁ, যদি 100% এফিশিয়েন্ট হয়, ইনপুটে যা পাওয়ার হবে কোনো লস হচ্ছে না ভাব, তাহলে কি বলবো? এফিশিয়েন্সির ফর্মুলা কি আমরা লিখবো এক্ষুনি। এফিশিয়েন্সির ফর্মুলা কি? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। তাহলে এফিশিয়েন্সি যদি 100% হয় মানে 1 হয়, তাহলে আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু কি হবে? ইনপুট পাওয়ার। ক্লিয়ার? এবার এই ফর্মুলাটা মনে রাখলেই আর কিছু লাগবে না, সব অঙ্ক এখান থেকেই হয়ে যাবে। এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটাকে অবজার্ভ কর, তাহলে এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও নোট ডাউন করো, এফিশিয়েন্সির ফর্মুলা। আর এটাকে একসাথে যদি আমি লিখি ইপি বাই ইএস, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস বাট আইএস বাই আইপি। বলো বুঝলে কিনা? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। দ্যাটস অল। ম্যাথমেটিক্যাল লজিক শেষ। এবার কিছু ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আসবে, পরীক্ষায় আসবে, লিখবো। তাহলে তোমাকে আমি যা পড়ালাম শুধু এইটুকুনি জিনিস তোমাকে জানতে হবে। নাম্বার 1 কনসেপ্ট, যে প্রথম ফর্মুলা ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, উল্টো কিন্তু কারেন্টটা। আর এফিশিয়েন্সির ফর্মুলা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। আর ট্রান্সফরমারের প্রিন্সিপাল হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর কিছু জানার দরকার নেই। এবার আমরা যেটা করছি এটা পরীক্ষায় দেয়, বোঝার চেষ্টা করবে, যতটা পারবো ফিল করানোর চেষ্টা করবো, বাট খানিকটা তো মুখস্থ করতেই হবে। তো এটা মুছলাম আমি এখানে, ভালো করে দেখবে কি দেয় কোশ্চেনটা। এনার্জি লসেস ইন আ ট্রান্সফরমার, এনার্জি লসেস ইন আ ট্রান্সফরমার। আচ্ছা, আমরা এক্ষুনি যে পড়লাম তাতে কি এনার্জি লস হওয়ার কথা? না, ইনপুট আর আউটপুট সমান। কেন? একদম, কারণ আমরা 100% এফিশিয়েন্ট ধরেছি। বাট ইন রিয়ালিটি 100% এফিশিয়েন্ট ট্রান্সফরমার তুমি পাবে না। তাই ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সেম হবে না। কেন হবে না? বিকজ অফ দা এনার্জি লসেস। কি কি এনার্জি লস হয় এবার এগুলোকে আমরা যাচ করব। ক্লিয়ার? নাম্বার 1। আচ্ছা, প্রথমে বলে রাখি কি রকম কোশ্চেন আসবে, আগেই বলেছি আবার বলছি। কোশ্চেন দেবে তোমাকে, রাইট ডাউন দা নেম অফ দা এনার্জি লসেস ইন আ ট্রান্সফরমার। শুধু নামগুলো লিখলেই হবে, আমি বলে দিচ্ছি। নাম্বার 1 কপার লস, নাম্বার 2 এডি কারেন্ট লস, নাম্বার 3 হিস্টেরিসিস লস, এন্ড নাম্বার 4 ফ্লাক্স লিকেজ। এই হলো চারটে। আরো একটা হয় হামিং লস, বাট ওটা দরকার নেই, চারটেই বলবে। কারো কারো বইতে থাকে, কারো কারো বইতে থাকে না, হামিং লস বলে একটা লস থাকে, দরকার নেই, এই চারটেই বলবে। কিন্তু তোমাকে এরকমও কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ দা হিস্টেরিসিস লস ইন আ ট্রান্সফরমার। তাহলে তোমাকে হিস্টেরিসিস লস কি সেটা সম্পর্কে লিখতে হবে। হোয়াট ইজ দা কপার লস ইন আ ট্রান্সফরমার। বা আরেকটা কোশ্চেন করতে পারে, রাইট ডাউন দা এনার্জি লসেস ইন আ ট্রান্সফরমার and write down its minimization technique। তাহলেও কিন্তু তোমাকে শুধু নাম লিখলে হবে না, তার মিনিমাইজেশন টেকনিকও বোঝাতে হবে। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। তো আমি লেখা শুরু করছি এক এক করে, যদি নাম চাই শুধু নাম লিখবে, তখন আর ভেতরে ঢোকার দরকার নেই। ফার্স্ট নাম হচ্ছে কপার লস, খুব সিম্পল, খুব সিম্পল, কপার লস। লিখে নিয়েছো সবাই? আচ্ছা, ভালো করে শুনবে। আচ্ছা, কপার লস মানে কি আগে বোঝো। আচ্ছা, ওই যে আমরা কয়েলগুলো এঁকেছিলাম, ওই কয়েলগুলো কি দিয়ে তৈরি? ওয়্যার দিয়ে তৈরি। কি ওয়্যার? কপার ওয়্যার দিয়ে তৈরি, তাই তার নাম কপার লস। আচ্ছা, সেই কপার ওয়্যারের রেজিস্ট্যান্স থাকবে কি থাকবে না? থাকবে। যদি রেজিস্ট্যান্স থাকে, সেখান দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে কারেন্টকেও অপোজ করবে। অপোজ করলে কি জেনারেট করবে? হিট জেনারেট করবে। হিট জেনারেট করলে সেটা একটা এনার্জি লসের আন্ডারে অ্যাকাউন্ট হবে না? সো এই লসের নাম কপার লস। আচ্ছা, ক্লিয়ার সবার? কপার লস কি আমি লিখবো, আগে বুঝে নাও, ফিল করো। এতদিন ক্লিয়ার? আচ্ছা, তাহলে একে মিনিমাইজ কিভাবে করা যায়? অ্যানসার, একে মিনিমাইজ করার টেকনিক হবে এমন কপার ওয়্যার ইউজ করো যার রেজিস্ট্যান্স জিরো তো করা যায় না বাবা, যার রেজিস্ট্যান্স নিয়ারলি ইকুয়াল টু জিরো, না যার রেজিস্ট্যান্স কম। কি রে? আচ্ছা, রেজিস্ট্যান্সের এই ফর্মুলা আমরা শিখেছি, R is equal to rho L by A। আরে বাবা, রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে এরিয়া কি হতে হবে? বাড়তে, মানে কি হতে হবে? ঠিক হতে হবে। তাহলে সলিউশন হচ্ছে অ্যাপ্লাই থিক কপার ওয়্যার। বলো বুঝলে কিনা? চলো লিখে ফেলি এবারে। সো হোয়াট ইজ কপার লস? দেখি আমি যা বললাম তার মানে তাই আগাচ্ছে কিনা দেখো। some energy is lost due to heating of copper wires used in primary and secondary windings. Used in primary and secondary windings মানে যেখানে পেঁচানো হয় সেই জায়গাটাকে বলে উইন্ড করা বলে, সেকেন্ডারি উইন্ডিংস উইন্ড করা বলে। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে যে মিনিমাইজ কিভাবে করব? অ্যানসার, মিনিমাইজ বাই, হ্যাঁ হ্যাঁ একবারটা বুঝতে পারছি না। হ্যাঁ, লেখাটা একবার পড়বেন। Some energy is lost due to heating of copper wires used in primary and secondary windings. Clear? Minimized by, কিভাবে মিনিমাইজড হবে? thick copper wires, minimized by thick copper wire of low resistance, তাই না? বলো সবার ক্লিয়ার কিনা? কারণ মাইকে অন আছে, কথা হচ্ছে। ক্লিয়ার সবার? চলো হ্যাঁ, বলছি ইয়েলোই যায় না কেন তাহলে? হ্যাঁ, ইয়েলোই দিয়ে করতে পারো তো, তাহলে তো 8 তো মানে বুঝলাম না কি বললে, বুঝলাম না, আরেকবার। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, চলো এবার হেডিং দাও এডি কারেন্ট লসেস। এডি কারেন্ট লসেস, এটা খুব ইম্পর্টেন্ট। এডি কারেন্ট লসটা তো পরীক্ষায় খুব বেশি দেয়।
এডি কারেন্ট লসেস। তোমাদের আগে একটা কোন ক্লাসে আমি এডি কারেন্ট কি সেটা বুঝিয়েছিলাম। এডি কারেন্ট লস, নাম্বার 2 লস হচ্ছে এডি কারেন্ট লস। কি বলছে আগে লিখে নাও। দ্য অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, দ্য অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স, magnetic flux induces eddy currents, induces eddy currents in the iron core, in the iron core। চিন্তা নেই, সব বোঝাবো, লিখে নাও আগে। in the iron core, which leads to some energy loss, leads to some energy loss। লিখে নাও, সব বলবো, সব বলবো। হয়েছে সবার? হ্যাঁ স্যার। এবার বুঝো, এবার বুঝো। আচ্ছা, হোয়াট ইজ এডি কারেন্ট? এডি কারেন্ট আমি আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, তবু আবার বলছি, ভালো করে শোনো। আমরা খানিকক্ষণ আগে ছবি এঁকেছিলাম এই রকম, এটাকে বলা হয় বাবা সফট আয়রন কোর। এই জায়গাটা, এই সবাই বুঝতে পারছো এই ছবিটা? আচ্ছা, এর মধ্যে আমরা এই কয়েলগুলোকে পেঁচিয়েছিলাম। আচ্ছা, কয়েলগুলোকে যদি ওর মধ্যে পেঁচাই, কয়েলের মধ্যে যে কারেন্টটা যাচ্ছিল, ছবিটা মনে আছে আশা করি, খানিকক্ষণ আগে এঁকেছিলাম, যে কারেন্টটা যাচ্ছিল সেই কারেন্টটা কনস্ট্যান্ট কারেন্ট না ভ্যারিং কারেন্ট? ভ্যারিং কারেন্ট। যদি ভ্যারিং কারেন্ট হয়, যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটাও কি করবে? ভ্যারি করবে। আচ্ছা, ফ্লাক্স যদি ভ্যারি করে, আমরা পড়েছি একটা ইএমএফ ইনডিউসড হবে, যেটা হচ্ছিল অলরেডি, করলাম তো আমরা, ইপি ইএস এগুলো করলাম তো। সেই ইএমএফ হলে সেখানে যদি ক্লোজ সার্কিট থাকে, তাহলে একটা কারেন্টও ইনডিউসড হবে। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি বললে? সফট আয়রন কোর। সফট আয়রন কোর যদি হয়, তাহলে এটা একটা কন্ডাক্টিং মেটেরিয়াল। তাহলে এর ভলিউমে কি একটা আবার কারেন্ট ফ্লো হবে না? আলাদা আলাদা, ভালো করে বোঝো, এটা আলাদা কারেন্ট থ্রু আউট দা ভলিউমে ফ্লো হচ্ছে, আর আগেরটা এর মধ্যে ফ্লো হচ্ছিল কারেন্ট। বলো বুঝলে কিনা? ভলিউমে ফ্লো হবে মানে? হ্যাঁ, ভলিউমে কারেন্ট ফ্লো হবে মানে? আমি এইটা ভাবো আমার একটা সফট আয়রন কোর, এর মধ্যে আমি তার পেঁচিয়েছি, সেই তারের মধ্যে যদি ইএমএফ ইনডিউসড হয়, সেই তারটা, এই যে পেনটা, এই পেনটা যদি সফট আয়রনের তৈরি হয়, এই পেনের মধ্যে কি কারেন্ট ইনডিউস করবে না? তা সেটাই এই যে ছবিটা আমরা আঁকলাম, তার মানে এর মধ্যে একটা থ্রু আউট ইটস ভলিউম, এর পুরো ভলিউমের ভেতরে একটা কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টটাকে তো আমরা ইউজ করছি না, কিন্তু কারেন্ট ফ্লো হওয়া মানে রেজিস্ট্যান্স থাকবেই আর হিট জেনারেট করবেই। এর জন্য যে লস, তার নাম এডি কারেন্ট লস। এডি কেন বলা হয়? এডি কেন বলা হয়? তোমরা যদি নদীর পাড়ে বসে থাকো, তাহলে মাঝে মাঝে দেখবে যখন জল ফ্লো হচ্ছে, দেখবে জলের মধ্যে এরকম ঘুরতে ঘুরতে জল যায় মাঝে মাঝে, কিছু কিছু জায়গায় দেখেছো কখনো? যদি এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে, মানে ওটাকে বলা হয় এডিজ। এরকম ঘুরতে ঘুরতে যাচ্ছে, ওখান থেকে এসছে এডি কারেন্ট। পুরো ভলিউমে সার্কুলেট করবে, এটা এডি কারেন্ট।
ক্লিয়ার? কোশ্চেন একে স্যার 0 করা যায়? অ্যান্সার না। মিনিমাইজ করা যায়? অ্যান্সার হ্যাঁ। তাই সবকটা কিন্তু মিনিমাইজ টেকনিক। দেখো আগেটাও মিনিমাইজ রয়েছে, 0 করা যায়নি, এবারেও তাই মিনিমাইজ টেকনিক। তো স্যার মিনিমাইজ টেকনিক কি হবে? আচ্ছা বাবা, এই যে এডি কারেন্টটা তৈরি হচ্ছিল, এই এডি কারেন্টটা কোথায় তৈরি হলো? কয়েলটার ভেতরে। কয়েল বলো না, বলো সফট আয়রন কোর। হ্যাঁ, সফট আয়রন। সফট আয়রন কোরের ভেতরে, ভেতরে না বলে এরকম বলি, সফট আয়রন কোরের থ্রু আউট দ্য ভলিউম। এবার মজাদার জিনিসটা শোনো, সফট আয়রন কোরের থ্রু আউট দ্য ভলিউম যদি সার্কুলেট করে, আমি যদি সফট আয়রন কোরকে স্লাইস ওয়াইজ কেটে দিই, তাহলে প্রত্যেকটা স্লাইসে একবার করে এডি কারেন্ট তৈরি হবে। যদি আমি স্লাইস করে কেটে দিই, তাহলে কি আমি বলতে পারি তাহলে থ্রু আউট দ্য ভলিউম, হোল ভলিউমে যত এনার্জি লস হচ্ছিল কেটে দেওয়ার জন্য, স্লাইস করে দেওয়ার জন্য, সিম্পল পাউরুটিকে যেমন স্লাইস করি সেই জিনিস কেটে দেওয়ার জন্য, আমি ছবিকে দেখাচ্ছি এক্ষুনি, কেটে দেওয়ার জন্য ওর যে বেশি ভলিউমে সার্কুলেট করছিল, ভলিউম গুলো রিডিউসড হয়ে গেল। ভলিউম যদি রিডিউসড হয়ে যায়, এডি কারেন্টও রিডিউস করে যাবে। বলো বুঝলে কিনা? মানে ছবি এঁকে দেখাচ্ছি, দেখো ফিল হয় কিনা। এটা অ্যাকচুয়ালি এরকম টাইপের একটা জিনিস তৈরি হয়। বলো ফিল হলো? স্লাইস বুঝতে পারছো? তো এই হলো এর প্রসিডিউর। এটাকে কিন্তু তুমি তো এইভাবে লিখবে না, পরীক্ষায় লিখবে কি, এত কিছু তো লেখার কোনো মানে নেই। তুমি পরীক্ষায় লিখবে কি, পারলে ছবিটা এঁকে দেবে, যে ছবিটা আমি 3D ভাবে আঁকলাম, এটা এঁকে দেওয়ার চেষ্টা করবে। এমন কিছু কঠিন নয়, তোমার সামনে দেখালাম কিভাবে আঁকে, এটাকে বলে কিভাবে, তাই না? তো আমি ওপরটা মুছলাম। এটাকে বলা হয় মিনিমাইজড বাই, কি বলে এটাকে, এডি কারেন্ট লস। এটার এর পরের টপিক উপরে লিখছি, মিনিমাইজড বাই কি, থ্রু আউট দ্য ভলিউম ওকে করতে দেবো না, তাই স্লাইস ওয়াইজ কেটে দেবো। এই কথাটাকে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলে মিনিমাইজড বাই ল্যামিনেটেড আয়রন কোর। এটাকেই বলা হয়, স্লাইস কেটে দেওয়াকে বলা হয় ল্যামিনেটেড আয়রন কোর। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। বোঝা গেছে সবার? চলো এবার হচ্ছে নাম্বার 3 লস। নাম্বার 3 লস ইম্পর্টেন্ট, এর নাম হিস্টেরেসিস লস। এটা তোমরা আগেও শুনেছো, হয়তো আগে শুনেছো হয়তো না। হিস্টেরেসিস কার্ভ নিয়ে ম্যাগনেটিজমে আমরা ডিটো অনেক কিছু করেছি। তার নাম ছিল ডিমিনেন্ট কোর্সিভ ফোর্স, তারপর ছিল কোর্সিভিটি, অনেক কিছু টার্ম করা হয়েছিল। রিটেন্টিভিটি মনে পড়ছে কিনা জানি না, ওগুলো কিন্তু পরীক্ষায় দেয়, দেখবে আলাদা করে নোট করে করানো হয়েছিল। সেটাই ছিল হিস্টেরেসিস লস।
এখানেও হিস্টেরেসিস লস হবে, হিস্টেরেসিস লস। লিখে নাও কি বলছে হিস্টেরেসিস লস, না মুছলাম। বলছে the AC current carries the AC carries the iron core, the iron core, এই যে আয়রন কোরটা, through cycles of magnetization, through cycles of magnetization and demagnetization, and demagnetization. What is done in each of these cycle, লিখে নাও আগে তারপরে বোঝাবো। Work is done each of what is done in each of this cycle, these cycles, and is lost as heat. This is called hysteresis loss. This is called hysteresis loss. চলো বোঝো এবার। আচ্ছা, আমরা যে জিনিসটা করছি তাতে যে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্টটা ভ্যারি করছে। কারেন্ট যদি ভ্যারি করে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করবে, তার মানে একবার ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, একবার ম্যাগনেটিক ফিল্ড কমবে। বলো এত অবধি বুঝেছো কিনা? তার মানে একবার আয়রন কোরটা বেশি ম্যাগনেটাইজড হবে, আরেকবার আয়রন কোরটা কম ম্যাগনেটাইজড হবে। এটাকে বলছে একবার ম্যাগনেটাইজড হবে, আরেকবার ডিম্যাগনেটাইজড হবে। বলো বুঝলে কিনা? তাহলে একবার যদি ম্যাগনেটাইজড হয়, একবার যদি ডিম্যাগনেটাইজড হয়, আমরা আবার